1947 থেকে 2025 সাল পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বন্দ্বের ইতিহাস প্রায় 7 দশকের। 1947 সালের দেশ বিভাজনের সময় ব্রিটিশ কর্তৃক ইচ্ছাকৃতভাবে অনিষ্পন্ন কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে বহু ছোট বড় যুদ্ধ সংঘটিত হয়েছে। তবে যুদ্ধগুলোর ক্ষয়ক্ষতি জয় পরাজয়ের প্রকৃত চিত্র মানুষের কাছে পৌঁছায় না। নিয়ন্ত্রিত মিডিয়া ও বিশ্ব শাসনের এজেন্ডাধর্মী সংবাদ পরিবেশনের কারণে অধিকাংশ ক্ষেত্রেই সত্য ও সঠিক চিত্র সাধারণ মানুষের অগোচরে থেকে যায়। যে কোনো দেশের জন্যই গণমাধ্যম একটি শক্তিশালী হাতিয়ার, যা যুদ্ধকালীন সময়ে জনমত গঠন করে এবং যুদ্ধের ন্যারেটিভ নিয়ন্ত্রণ করে। বলা যায় দ্য পেন ইজ মাইটার দ্যান দ্য সোল্ড। এই সুযোগটি বিশ্বের বিভিন্ন মিডিয়া অপপ্রয়োগ করে। এক্ষেত্রে বরাবরই ভারতীয় মিডিয়া বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী 1 নম্বর। ভারতীয় টেলিভিশন ও অনলাইন পোর্টালগুলো এসব যুদ্ধে বারবার বিভ্রান্তিকর, অসত্য, অতিরঞ্জিত, সাম্প্রদায়িক উস্কানিমূলক, মানবতা বিরোধী, প্রতিবেশী রাষ্ট্রের জন্য হানিকর, নিজেদের কল্পিত ক্ষমতার বাগাড়ম্বরপূর্ণ এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার করে আসছে শুরু থেকেই। कराची बंदरगाह की तस्वीर आपने दिखाई और खबर ये भी आ रही कि पेशावर में भी बड़ा धमाका हुआ है। পক্ষপাতদুষ্ট ও হলুদ সাংবাদিকতার রোল মডেল এই সমস্ত হাস্যকর মিডিয়া শুধুই ভারতকে অপার শক্তিশালী, ন্যায়বান, অপরাজেয় এবং যুদ্ধ শেষে বিজয়ী হিসেবে তুলে ধরে। পক্ষান্তরে পাকিস্তানকে সন্ত্রাসের অভয়ারণ্য, সন্ত্রাসবাদী, জঙ্গি, সন্ত্রাসে মদতদাতা, ভীরু, কাপুরুষ, দুর্বল ও চিরপরাজিত হিসেবে চিত্রিত করে। বিরোধ, সংগ্রাম, সংঘর্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা ও অবিরাম মতবিরোধের মধ্য দিয়েই 1947 সালে ভারত পাকিস্তান রাষ্ট্রের জন্ম। 1947-48, 1965, 1971, 1999, সার্জিক্যাল স্ট্রাইক, কার্গিল যুদ্ধ সহ সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা, অপারেশন সিঁদুর, অপারেশন বুনিয়া ও মারসুস তথা 2025 সালের প্রযুক্তি নির্ভর যুদ্ধের মতো ঘটনার প্রেক্ষিতে ভারতীয় মিডিয়ার স্বভাবসুলভ নজিরবিহীন মিথ্যাচার, তথ্য বিকৃতি, সত্যের অপলাপ ও সাম্প্রদায়িক প্রোপাগান্ডার দিকগুলোর পাশাপাশি এর আঞ্চলিক প্রভাব, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং বাংলাদেশি মিডিয়ার সত্য প্রতিষ্ঠার চেষ্টাও সমধিক গুরুত্বপূর্ণ। तेजी से तैनात किए जा रहे हैं और ज्यादा तादाद में टैंक बॉर्डर की तरफ मूव किए जा रहे हैं। ব্রিটিশ ভারতের 1947 সালের বিভাজনের সময় জম্মু ও কাশ্মীর ছিল একটি স্বাধীন রাজ্য, যার শাসক ছিলেন হিন্দু মহারাজা হরি সিং। যদিও রাজ্যের জনসংখ্যার বেশিরভাগই ছিলেন মুসলিম, কিন্তু পাকিস্তান আলাদা হওয়ার সাথে সাথেই ভারতীয় উস্কানিতে সংখ্যাগরিষ্ঠ মুসলমান বিরোধী কাজ শুরু করেন অত্যাচারী মহারাজা হরি সিং। ফলে নিপীড়িত মুসলিমদের পাশে দাঁড়াতে 22 অক্টোবর 1947 সালে পাকিস্তান সমর্থিত পশতুন উপজাতিদের একটি মুসলিম উদ্ধারকারী দল কাশ্মীরে প্রবেশ করে। ফলে মৌকা বুঝে গোপন পরিকল্পনা মোতাবেক সাম্প্রদায়িক মহারাজা হরি সিং ভারতের সাথে অন্তর্ভুক্তির জন্য ইনস্ট্রুমেন্ট অব অ্যাক্সেশন চুক্তিতে স্বাক্ষর করেন। পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে প্রবেশ করে। এখানে পাকিস্তানের বড় ব্যর্থতা ছিল তারা কাশ্মীরকে স্বাধীন রাখতে পারেনি। তবে পাক ভারতের সংসার আলাদা হলে ভারত পাকিস্তানকে কোনো আর্থিক বেনিফিট দেয়নি। সমস্ত অর্থ ভারতের কেন্দ্রীয় ব্যাংকেই রয়ে যায়। এই অর্থের ভাগ মহাত্মা গান্ধী দিতে গিয়েও ব্যর্থ হন। তার উপদেশ উগ্র সাম্প্রদায়িক ভারতের নেতৃবৃন্দ পাত্তা দেয়নি। ফলে অর্থনীতি ও সমরাষ্ট্র শূন্য একটি নতুন রাষ্ট্র কোনোভাবেই ভারতের সুসংগঠিত সেনাবাহিনীর মোকাবিলায় সক্ষম ছিল না। এভাবে ভারত একটি স্বাধীন রাষ্ট্রকে গিলে খায়, যেমন পরবর্তীতে সিকিম ও হায়দ্রাবাদকেও তারা গিলে খেয়েছিল। অথচ আধিপত্যবাদী ও অন্যের দেশ দখলকারী ভারত হলেও এই যুদ্ধে ভারতীয় মিডিয়া কাশ্মীরের মুসলমানদের বিদ্রোহকে পাকিস্তানের ষড়যন্ত্র হিসেবে চিত্রিত করে। 1965 সালের যুদ্ধ কাশ্মীর কেন্দ্রিক সংঘটিত হয়। এটিকে পাক ভারতের দ্বিতীয় যুদ্ধ বলে। 1965 সালের 5 অগস্ট থেকে 23 সেপ্টেম্বর যুদ্ধ চলে। এই যুদ্ধের চূড়ান্ত জয় পরাজয় অমীমাংসিত থাকে। সে সময় জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। দুই দেশেরই সীমান্ত অপরিবর্তিত থাকে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মূলত বাংলাদেশ স্বাধীনতার প্রসঙ্গে হলেও ভারত পাকিস্তান সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, কারণ ইতিপূর্বে ভারত কখনো পাকিস্তানের সাথে যুদ্ধে জয়ী হতে পারেনি। এর বৃহৎ কারণ তৎকালীন পূর্ব পাকিস্তানের বীর জনতা ও যুবক তরুণ সিপাহ সালারা। ফলে ভারত বাংলাদেশকে আলাদা করে দেওয়ার চূড়ান্ত ষড়যন্ত্র করে। এছাড়া পাকিস্তানের সাথে তাদের টিকে থাকা সম্ভব ছিল না সে সময়। 1971
1971-এ ভারতের দাস হিসেবে শেখ মুজিবুর রহমানকে গড়ে তুলতে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এখানে ব্যাপক ভূমিকা পালন করে। 24 বছর পাকিস্তানের বিভিন্ন বৈষম্য ও নিপীড়নের শিকার বাংলার জনতা 1971 সালে জেগে ওঠে। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তান শোচনীয় পরাজয় বরণ করে। সেই মুহূর্তে ভারত বাংলাদেশের সকল সম্পদ লুণ্ঠন ও বুদ্ধিজীবী হত্যায় মেতে ওঠে। এই পরিস্থিতিতে র এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পাক বাহিনী ভারতের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এটির সাথে শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ ও সক্রিয় সংযোগ ছিল, অর্থাৎ বাংলার বিজয়কে ভারতের হাতে তুলে দিয়েছিলেন শেখ মুজিব। অপারেশন সিঁদুর ও অপারেশন বুনিয়া ও মার্সুস নামে পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ সংঘটিত হয় 2025 সালের মে মাসে, যা 1999 সালের কার্গিল যুদ্ধের পর সবচেয়ে গুরুতর সামরিক সংঘর্ষ ও সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচিত হচ্ছে। এই যুদ্ধের সূচনা হয় 2025 সালের 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহালগামে একটি সন্ত্রাসী হামলার মাধ্যমে, যেখানে 26 জন পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক তথাকথিত জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা ও জয়েশ-ই-মোহাম্মদকে দায়ী করে। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে শুরু হয় বাকযুদ্ধ। কোনো স্পষ্ট প্রমাণ ছাড়াই চরম আগ্রাসী মনোভাব নিয়ে পাকিস্তানকে আক্রমণের স্বপ্ন দেখে ভারত। 2025 সালের 7 মে গভীর রাতে ভারত অপারেশন সিঁদুর নামে একটি সামরিক হামলা চালায় পাকিস্তানে। ভারত ওই হামলায় বেসামরিক নাগরিকদের টার্গেট করে। ভারতের ইচ্ছা ছিল যুদ্ধে জয়লাভ করে সুন্দর একটি সিনেমা বানানোর, যে কারণে ওই হামলার একটি রোমান্টিক নাম দিয়েছিল অপারেশন সিঁদুর। ওই হামলায় ভারতীয় বিমান বাহিনীর রাফাল জেট ব্যবহার করে পাকিস্তানের বাহাওয়ালপুর, মুরিদকে, সিয়ালকোট, কোটলি ও মুজফ্ফরবাদ সহ 9টি স্থানে হামলা চালায়। পাকিস্তান দাবি করে যে এই হামলায় 31 জন বেসামরিক নাগরিক শহীদ হন, যার মধ্যে মসজিদে নামাজরত ব্যক্তিরাও ছিলেন। ভারতের কাপুরুষিত হামলার জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়া ও মার্সুস পরিচালনা করে। সেই শাশ্বত অভিযানে পাকিস্তান ভারতীয় হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। দুই দেশের মধ্যে সীমান্তে গোলাগুলি ও সংঘর্ষ চলতে থাকে। এই যুদ্ধে ভারত ফ্রান্সের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফায়েল হারায়। পাকিস্তান এয়ারফোর্সের আয়েশা একাই 5টি বিমানকে ভূপাতিত করে নজিরবিহীন যুদ্ধ ক্যারিশমা প্রদর্শন করে। এই যুদ্ধে পাকিস্তান বিমান বাহিনী ভারতের আকাশ প্রতিরোধ ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। 3টি রাফায়েল, একটি করে সু-30, মিগ-29 ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করে। সেই সাথে শতাধিক ড্রোন ও লোটারিং অস্ত্র ভূপাতিত করে। ভারতের নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন বহু সংখ্যক ভারতীয় সামরিক চেকপোস্ট ধ্বংস ও 80-90 জন ভারতীয় জওয়ান নিহত হয় পাকিস্তানের হামলায়। 4টি ভারতীয় ব্রিগেড হেডকোয়ার্টারে হামলায় বিপর্যস্ত হয়। পাকিস্তানের চরম বিধ্বংসী যুদ্ধের ডামাডোলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চরম আতঙ্কিত হয়ে মার্কিন প্রেসিডেন্টকে করজোড়ে অনুরোধ করে পাকিস্তানকে থামানোর জন্য। घोर निराशा में गिर गया, हताशा में गिर गया था, बौखला गया था। অবশেষে 10 মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এই শোচনীয় পরাজয়ের কারণে নরেন্দ্র মোদী চরম সমালোচনায় পড়ে নিজেকে সামলে নিতে একটি বক্তব্যের আয়োজন করে। সেই বক্তব্যে স্বভাবসুলভ মিথ্যাচার করে বলেন যে ভারতের ভয়ে পাকিস্তান ট্রাম্পের শরণাপন্ন হয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। এমন মিথ্যাচারের প্রেক্ষিতে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতের ড্রোন হামলা চালিয়ে সমুচিত জবাব দিলেও ভারত সাহস করে পাল্টা ব্যবস্থা নেয়নি। এর থেকে প্রমাণিত হয় ভারতই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পায়ে পড়েছে। 2025 সালের মে মাসের এই যুদ্ধ নিয়েও ভারতীয় কিছু টেলিভিশন চ্যানেল দাবি করে যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ দখল করা হয়েছে এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির গ্রেপ্তার হয়েছেন। এ ধরনের ভুয়া খবর সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা পরে মিথ্যা প্রমাণিত হয়। এছাড়া পাকিস্তান যুদ্ধবিমান ধ্বংসের ভুয়া ভিডিও একটি ভিডিও গেমের দৃশ্যকে ভারত কর্তৃক পাকিস্তান যুদ্ধবিমান ধ্বংসের বাস্তব ফুটেজ হিসেবে প্রচার করা হয় বলে দাবি করে। যুদ্ধকালীন সময়ে ভারতীয় মিডিয়া বারবার এমন তথ্য দেয় যা পরে মিথ্যা প্রমাণিত হয়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অথচ ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানে হেলেন ডেভিডসন এবং অ্যামি হকিন্স এই যুদ্ধ নিয়ে একটি বিশ্লেষণধর্মী আর্টিকেল লেখেন। সেখানে হেডিং দেয়া হয়, পাকিস্তান's use of J-10C jets and missiles exposes potency of Chinese weaponry. Shooting down of Indians' planes by Beijing's customer Pakistan would mark the first time the fighters and the PL-15 missiles
soldiers have been used in combat। এই লেখাতে ভারতের শোচনীয় পরাজয়ের বক্তব্যই তুলে ধরে তারা। একইভাবে বিবিসি, রয়টার্স, সিএনএন, এপি, সিনহুয়া, রেডিও তেহরান, ফ্রান্সের গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস সবাই মে 25-এর যুদ্ধে ভারতের প্রাথমিক হিসেবে প্রায় 234 বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির কথা প্রকাশ করে। কম শক্তির মানুষ কথায় কথায় বলে, আমি কে জানিস, দেখিয়ে দেব তাকে। ভারতীয় মিডিয়ার মিথ্যাচারের কারণ বিশ্লেষণে এটাই প্রমাণিত হয় যে পাকিস্তানের চেয়ে ভারতের যুদ্ধ কৌশল পিছিয়ে, সুতরাং মিথ্যাচারী একমাত্র সম্বল। ভারতের অনেক মিডিয়া হাউস সরাসরি শাসক দলের সঙ্গে সম্পৃক্ত অথবা তাদের দ্বারা প্রভাবিত। যুদ্ধ বা সামরিক পদক্ষেপের সমর্থনে জনমত তৈরি করতে তারা সরকারপন্থী প্রোপাগান্ডা চালায় বলে ধারণা করা হয়। भारत की कार्रवाई का আশিক আহমেদ, বাংলা এডিশন। पाकिस्तान ने भारत पर ही हमला करना शुरू कर दिया।